ভোরের আলো আকাশের সীমা ছাড়িয়ে সবে নেমে এসেছে বাড়ির ছাদে। অন্ধকারের আবছা ওড়না তখনও সরে যায়। এমন সময় শিশির ভেজা ঘাস বাড়িয়ে রুক্ষ পথের বুকে এসে দাঁড়ায় দুটি আরবি ঘোড়া। সদর ছাড়িয়ে জোর কদমে এগিয়ে চলে পরের মাঠের দিকে। দারুণ হতভম্ব। বড়বাজার গলিতে যে কজন লোক চলাচল করছিল তারা অবাক বিস্ময়ে দেখে ওই আরোহী দুজনকে। আরোহীদের কিন্তু ভ্রুক্ষেপ নেই। দ্রুত গতিতে তারা এসে দাঁড়ায় ময়দানে। প্রাতঃভ্রমণে বেরিয়েছিল যারা, তাদেরও চক্ষু স্থির। কলকাতার রাস্তায় ঘোড়ার চড়া মেয়ে, তাও আবার ব্যবসায়িক নয়, বাঙালি। আটোসাটো পোশাকে তৃপ্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে বসে আছেন যিনি, সেই আরোহিণীর নাম কাদম্বরী। ঠাকুরবাড়ি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। স্বামীর সঙ্গে এসেছেন গড়ের মাঠে ঘোড়ায় চড়ে ভোরবেলা। ছোটবেলায় নাম ছিল মাতঙ্গিনী। পিতামহ ছিলেন হাড়কাটাগুলির জগন্মোহন গাঙ্গুলি। দাদা শ্বশুর মহাশয়ের মামাতো বোন শিরোমণি দেবীর সাথে বিয়ের পর জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ঠাঁই হয় হাড়কাটা গাঙ্গুলিতে। আমার বাবা শ্যাম গাঙ্গুলি ঠাকুর বাড়ি ফাইফর মাছ কাটতে এই বাজার টাজার করে দিতে। আমি ছোটবেলায় ছিলাম খুব রোগা আর সারা শরীরে শুধু চোখ দুটি ছাড়া বাকি সব ছিল অতি সাদা। আমি ঠাকুর বাড়ির বৈভব দেখেছি, শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির বিকাশ দেখেছি। দেখেছি সৌদামিনী দিদি, স্বরূপ দিদি, স্বর্ণবন্ধরা কি সুন্দর পোশাক পরে স্কুলে যেত। চোখের সামনে বোম্বাই ছাদের শাড়ি পরা ঢং বদলে দিলেন জ্ঞানদা নন্দী, আমার মেজজা। আমার বিদ্যা তো প্রথম ভাগ পর্যন্ত, কিন্তু বাড়িতে সবাই কত শিক্ষিত, কেউ আইসিএস, কেউ ব্যারিস্টার। বিদ্যা বাড়ির ছোট ছেলেটি কেমন বিষণ্ণ, কেমন মন মরা। মা হারা ছেলেটি স্কুল পালিয়ে বাড়ি ফিরে কেউ খোঁজও রাখে না। সারা দুপুর ডাগর চোখে উপরের দিকে তাকিয়ে রোদের ছেলে মেয়ে দেখে। বাংলাদেশে বৌদি সম্পর্কটি বড়ই মধুর, এমনকি আর কোনো দেশে নেই। মনে পড়ে আমার নতুন বৌঠানের কথা। খুব ভালোবাসতাম তাই, তিনিও আমায় খুব ভালোবাসতেন। এই ভালোবাসায় নতুন বৌঠান বাঙালি মেয়েদের সাথে আমার প্রাণের তার বেঁধে দিয়ে গেছে। আমার সকল আবদারে ওই একটি স্থান ছিল নতুন বৌঠান। কত আবদার করেছি, কত যত্ন ভালোবাসা পেয়েছি।
সালে 5ই জুলাই মহর্ষির পঞ্চম পুত্র জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে বিবাহ সূত্রে ঠাকুরবাড়ির নতুন বউ হিসাবে গাঁটছড়া বাঁধলেন 9 বছরের বালিকা কাদম্বরী। বিয়ে তো হলো, রোগা কালো মেয়েটির ঠাঁই হলো একতলার আশ্রয় থেকে 3 তলার ছাদের ঘরে। এক গাদা গয়না পরে ঢুকেছিলাম, চিপ, চিন্তানা, বালা, বাজুবন্ধ, মুক্তার গুচ্ছা, আরো কত কি। ভাবলাম সুখের দিন শুরু হলো। না, সে আর হলো কই। বিয়ের কদিন পরে মেজোজা জোড়াসাঁকোর বাড়ি ছেড়ে চলে গেলে বালিগাছির বাড়িতে। তিনি আমার স্বামীকেও কুক্ষিগত করলেন। আমার মনের সব আলো নিভে যেত যদি না ঠাকুর বাড়ি ওই অবহেলিত লাঞ্ছিত ছোট ছেলেটি আমার সামনে এসে না দাঁড়ালো। আমার থেকে 1.5 বছরের ছোট ছেলেটির জন্য সারাদিন অপূর্ণ হয়ে থাকতাম। একমাত্র তার সঙ্গে ভাব করতে পারতাম সব দুঃখ আর অপমানের জ্বালা। লাগোয়া ঘর, সেই ছাদে তারই হলো পুরো দখল। পুতুলের বিয়েতে ভোজের পাতা পড়ত সেই নেমন্তন্ন দিনে প্রধান ব্যক্তি হয়ে উঠত এই ছেলে। এইবার আমার নির্জন বেদুয়ারি ছাদে শুরু হলো আর এক পালা, মানুষের সঙ্গ আর মানুষের স্নেহ।
সেই সাধু নাই, আমরা একসঙ্গেই তখন দেওয়া হয়েছিল, তাই প্রথমটা একসাথে করবো। কোন জায়গাটা আমরা গাই ওরা ওদের মতো তুলে নিয়ে একসাথে নাচছো। আমি দেখছি তুমি যখন গাইছো তখন ও নাচছে, ওই জন্য ঘোরার জায়গাটা দুটোই তো আমরা ঘুরেছি, দুজনেই করছি। গলায় পড়ার হারখানি চেয়েছে অবাক জানি তার পানি, বড় বড় কাজল নয়নে অসংকোচে ছিল চোখ, ছিল তারই কাছাকাছি বয়স আমার, স্পষ্ট মনে পড়ে তার ছবি। দক্ষিণে খোলা দ্বার, সকাল বেড়ায় রোদে বাদাম গাছের মাথা, ফিকে আকাশের নিচে মেলেছে চিকন হলো পাতা। একখানি সাদা শাড়ি, কাঁচা কুচি গায়ে, কালো পাল, দেহ ঘিরে খুলিয়া পড়েছে তার পায়ে। দুখানি সোনার চুড়ি, নিটোল দুটি হাতে, ছুটির মধ্যাহ্নে পড়া কাহিনীর পাতে ওই মূর্তিখানি ছিল। নতুন বৌদ্ধের সৌন্দর্যের সাথে সহজেই মিশেছিল এক কল্যাণময়ী গৃহলক্ষ্মীর রূপ। এত অনাদরে মানুষ হয়েছে, কেউ দেখতই সর্বপ্রথম পরদিন, তারপরে আমার নতুন বৌঠান আমাকে কাছে টেনে নিলেন। সেই প্রথম আমি যেন জীবনে আদর যত্ন পেলাম। বৌঠাকুর রাঁধতে পারতেন ভালো, খাওয়াতেও ভালোবাসতেন। এই খাওয়াবার শখ মেটাতে আমাকেই হাজির করতেন।
স্কুল থেকে ফিরে এলে তৈরি থাকতো তার আপন হাতের প্রসাদ। ভানুকে প্রথমবার বিলেত পাঠানো হলো। দাদাদের মতো আইসিএস কিংবা বার অ্যান্ড ল ডিগ্রি নিয়ে ফিরবে বলে। আমি জানতাম প্রথাগত ডিগ্রি তার জন্য নয়, সে আনবে অন্য ডিগ্রি। সেই ডিগ্রি সুরে, সাহিত্যে আর শিল্পে। সে বেচারা বিলেত থেকে জল ভরা চোখে আমার উদ্দেশ্যে হতে পারত। তোমার এই মনের ছায় সেদান আশ্রয় চান, একটি নয়ন জল তাহার করিও দান। আজকে বিদায় তবে, আবার কি দেখা হবে? পারবে স্নেহের আলো হৃদয় কাঁদিবে গান। কিসের বিদায় নবী? যখন বাল্মীকি প্রতিভা অভিনীত হলো, কি অনবদ্য সৃষ্টি! বিদেতি গানের সুরবাগান, কি অসাধারণ সেসব গান! প্রথমবার বিলেত সফর সমাপ্ত করে রবি জোড়াসাঁকোয় ফিরে এলো ঠিক 2 বছর পর। এই যেন অন্য রবি। ঠাকুর বাড়িতে বসন্তে বাংলা এসে উপস্থিত। চারিদিক ঝলমল করছে রবির উপস্থিতিতে। আমার আরো অবজ্ঞ মনে হলো। তেতলা সংলগ্ন ঘরটিতে নীল করলেন জ্যোতি দাদা, নতুন বৌঠান আর তাদের সঙ্গী হলেন রবি। ছাদের ঘরে এলো পিয়ানো। এবার ছুটলো আমার গানের ফোয়ারা। জ্যোতি দাদা পিয়ানোর ওপর হাত চালিয়ে নতুন নতুন ভঙ্গিতে ঝম ঝম করে সুর তৈরি করে যেতেন আর আমাকে রাখতেন পাশে। দিনের শেষে ছাদের ওপর পড়তো মাদুর আর তাকিয়া। একটা রূপোর রেগাপিতে বেলফুলের কুড়ির মালা আর ভিজে রুমাল, পিরিচে 1 গ্লাস বরফ দেয়া জল আর বানানো হতো ছাঁচি পান। বউ ঠাকুর গা ধুয়ে চুল বেঁধে একেবারে তৈরি হয়ে বসতে। গা ধুয়ে চুল বেঁধে একেবারে তৈরি হয়ে বসতে।
বানিয়েছিলেন একটা সুন্দর বাগান, চারিদিকে বরফি আর দোলন চাকা। ঠাকুরবাড়িতে আমাদের যে সন্দেহ গুঞ্জন বিশ্বাস, আর অন্যদিকে থিয়েটার পাড়ায় আমার স্বামী বিনোদ রাখতে বড় বেদনার মতো বেঁচেছিল সেই বঞ্চনা, সেই কলঙ্কে কালী মা।
তোমাকে আবার বিদেশ পাঠানোর ব্যবস্থা হলো। তুমি শরীর খারাপের অজুহাত দিয়ে মাদ্রাজ থেকে ফিরে এলে। কেন ফিরলে রবি? আচ্ছা রবি, তোমার মনে পড়ে চন্দননগরে তেমিলিপাড়ার বাণিজ্যে বাড়ি আর গঙ্গার ওপারে মোরান সাহেবের বাংলোয় কাটানো আমার দুজন আমাদের নতুন মুক্ত করা? তুমি সাঁতার দিয়ে এবারে এসে উঠতে দীর্ঘ তনুতে জলরেখা যেন সমুদ্র মন্থন করে নীল কণ্ঠ উঠে এলো। নীল আকাশ জুড়ে পালতোলা নৌকার মতো সাদা মেঘ। তুমি যখন তোমার নতুন দাদার সাথে নৌকায় বসে নতুন গান রচনা করতে, তখন দূরে বসে আমার মনে হতো সরস্বতীর পদ্মবনে যেন সুগন্ধি বাতাসের কানাকানি। তোমার গানের কথা শুনে বুঝি বন্দাকিনী উজান পাইছি। আজও মনে পড়ে শরতের উদাস করা আকাশে আমার মন কান্নার কথা। আজ স্মরণ কাটনে পরবর্তী বসবাস সদর স্ট্রিটে। সেখানেও জ্যোতি দাদা আর নূতন বৌঠানের সঙ্গী রবীন্দ্রনাথ। এরপর কোথা থেকে যেন ঘুমিয়ে একটা প্যাকেট অবসানের সুর। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তখন ঘরে ঘরে ভরা সংসার। সৃষ্টি ও কর্মের অজস্র ধারায় সবাই মাতোয়ারা। তারই মধ্যে কখন কিভাবে নিঃসঙ্গতা একাকিত্ব ঘিরে ধরেছিল কাদম্বরীকে। রবীন্দ্রনাথের তখন নিজস্ব সংসার, বিস্তৃত হচ্ছে রবীন্দ্রনাথের প্রকাশের ক্ষেত্র। জ্যোতি দাদা মগ্নতার আপন খেয়ালে। তারও আগে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গিয়েছে উর্মিলা, যাকে নিজের সন্তানের মতন বড় করেছিলেন নিঃসন্তান কাদম্বরী। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সানাই বাজবে, বিয়ের সাজে সাজবে তো। আমার জীবনে নেমে এলো কাল রাত্রে। তোমার আমার বাঁধন গেল কেটে। কি যেন খেলা ভাঙার খেলা। তুমি ধীরে ধীরে হয়ে উঠলে বেনাল ইমোশন। তুমি আমার থেকে 2
নিঃস্ব রিক্ত হয়ে পড়ে রইলাম এই নিন্দা পথে। বাবা মশাই থেকে সবাই বুঝতে পারছে কোথায় যেন বেসুরো সুর পাচ্ছে। মনে পড়ে সেই ভয়ঙ্কর শেষ দিনটার কথা। সবাই নতুন দাদার জাহাজে আনন্দে মাতোয়ারা, সে যেন এক উৎসব। কেউ আমাকে ডাকলো না, কেউ আমাকে নিয়েও গেল না। ঠাকুর বাড়িতে পড়ে রইলাম শুধু আমি একা। সেদিন বুঝলাম আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। এই পরিবারের আমি কেউ নই, এই সমাজের আমি কেউ নই, তোমারও কেউ নই। আমার চলে যাওয়াই ভালো। বিশুকে দিয়ে আমি মেনে রেখেছি নিজেকে শেষ করে দেবে বলে। সর্বনাশের পথে পা বাড়াবার আগে যদি একবার দেখা হতো, যদি শেষবারের মতো তোমাকে ভানু বলে ডাকতে পারতাম। কিন্তু না, আর আশাও করি না। যাবার আগে শুধু সব বলে যায়, সবাই ভুলে গেলেও তুমি অন্তত আমায় ভুলো না। তুমি আমার প্রথম শোক, প্রথম শ্লোক, প্রথম ভালোবাসা আর প্রথম সর্বনাশ। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশে আশায়। আমি আর লাগে পথ চেয়ে আছি, পথে যে জন ভাষায় আমার সকল নিয়ে বসে আছে। যে জন দেন দেখা যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে। আমার মন বুঝেছে সেই গভীরে পথে যে জন ভাষায় আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশে কোলে ছিল সুরে বাঁধা বীণা, মনে ছিল বিচিত্র রাগিনী। মাঝখানে ছিঁড়ে যাবে তার, সে কথা ভাবেনি। ওগো, আজি প্রদীপ নিভাও, বন্ধ করো দ্বার, সভা ভেঙে ফিরে চলে যাও। হৃদয়ে আমার তোমরা যা আশা করেছিলে পারিনি পুরাতে। কে জানে ছিঁড়ে যাবে তার কেত না ফুরাতে। 8ই বৈশাখ 1884। 8ই বৈশাখ 1884-তে আত্মহত্যার পথ বেছে নিলেন কাদম্বরী। মরে যায় যে, তাকে আর দেখতে পাওয়া যায় না। শুনতাম ডাকলে নাকি আত্মা এসে দেখা দেয়। সে ভুল। মনে আছে সেই সময় গভীর রাত পর্যন্ত ছাদে পায়চারি করেছি আর আকাশের দিকে তাকিয়ে বলেছি, কোথায় তুমি বৌঠান, একবার তুমি দেখা যাও, একবার তুমি দেখা যাও।
কত দেখা দেখি, কত বলা বলি, তারই আশেপাশে কত স্বপ্ন, কত ইশারা। তারই সঙ্গে কখনো ভোরের ভাঙা ঘুমে শুকতারা আলো, কখনো আষাঢ়ের ভরা সন্ধ্যায় চামেলির ফুলের গন্ধ, কখনো বা বসন্তের শেষ প্রহরে ক্লান্ত নহবতের পিলু বারোয়া। 17 বছর ধরে সব কথা পড়েছিল তার মনে, আর তারই সঙ্গে মিলিয়ে সে আমার নাম ধরে রাখত। ওই নামে যে মানুষ সারা দিত, সে তো একা বিধাতার রচনা নয়, সে তো তারই 17 বছরে জানা দিয়ে গড়ানো। কখনো আদরে, কখনো অনাদরে, কখনো কাজে, কখনো অকাজে, কখনো সবার সামনে, কখনো একলা আড়ালে, কেবল একটি লোকের মনে মনে জানা দিয়ে গড়া সেই মানুষ। তারপর আরো 17 বছর যায়, কিন্তু এই দিনগুলি, এই বার্তাগুলি সেই রাখি বন্ধনে আর তো এক হয়ে মেলে না, এরা ছড়িয়ে পড়ে। তাই আমাকে রোজ জিজ্ঞাসা করে, আমরা থাকবো কোথায়? আমাদের ডেকে নিয়ে ঘিরে বসবে কে? আমি তার কোনো জবাব দিতে পারিনি, চুপ করে বসে থাকি আর ভাবি। আর ওরা বাতাসে উড়ে চলে আর বলে, আমরা খুঁজতে বেরোলাম। কাকে? কাকে? এরা জানে না, তাই কখনো যায় এদিকে, কখনো যায় ওদিকে। সন্ধ্যাবেলা হাত ছাড়া মেঘের মতন অন্ধকারে পাড়ি দেয়, আর দেখতে পাই না। I don't get
একদিন সেই হয়ে ওঠে সমস্ত শিল্পের উৎস, সমস্ত সৃষ্টির প্রেরণাদাত্রী। তাই কবির যত ভাষা, যত ছবি, যত সুর, সবেতেই ঘুরে ঘুরে আসে তার চোখ, তার চুল আর ওই মুখখানি। আমাদের মেন কাদম্বরীর অকৃপণ জীবনের কাছে, আরো বেশি ঋণ তার অফুরান মৃত্যুর কাছে, যে মৃত্যুর আঘাত রবীন্দ্রনাথের জীবনবোধকে মিলিয়ে দিয়েছে শাশ্বত ভাঙা গড়ার সঙ্গে। কাদম্বরীর মৃত্যুই হয়তোবা রবীন্দ্রনাথের জীবনে সব চাইতে বড় প্রেমের দান। রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনে তো নয়, নতুন বৌঠানের এই দান পেরিয়ে গেছে ব্যক্তি, কাল ও স্থানের সকল সীমানা। রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনে তো নয়, নতুন বৌঠানের গান পেরিয়ে গেছে ব্যক্তি, কাল ও স্থানের সকল সীমানা।
ভাইব্রেশনটা মানে গানের সঙ্গে নাচের হচ্ছে না। গান ও স্থানের সকল সীমানা। জীবন ময়ূরে জীবন হারায়ে বুকে আমার রয়েছে তারায়ে জীবন ময়ূরে জীবন হারায়ে দুবার করে করলে আর আকাশের দিকে তাকিয়ে বলেছি, কোথায় তুমি বৌঠান, একবার তুমি দেখা দাও, একবার তুমি দেখা দাও।
একবার তুমি দেখা দাও, একবার তুমি আর এটা তো জাস্ট প্রথমবার হলো আমাদের কি হলো আমার প্রাণের পরে চলে গেল। দিদি বানিয়েছিলেন একটি সুন্দর বাগান, চারিদিকে করবি দোলন চাপা। একটি সুন্দর বাগান, চারিদিকে করবি আর দোলন চাপা।
সাধু 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 পিতার ভবনে অমৃত সাধনে চলো যাই আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সাধনে চলো যাই চলো 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 যাই চলো 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 যাই আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সাধনে চলো যাই সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে পরাণ খুলে ফুটে তোর মনের কথা একলা বলুরে পরাণ খুলে ফুটে তোর মনের কথা একলা বলুরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো যদি তোর নাম শুনে কেউ না আসে তবে একলা চলো যদি তোর নাম শুনে কেউ না আসে তবে একলা চলো তোমার ঠোঁটে
আমরা এই পর্যন্ত শেষ করলাম। আগামী ৩রা মার্চ জ্ঞান মঞ্চে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 6:30। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।